সালাম আলাইকুম এভরিওয়ান। কেমন আছি সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি? কে কোথা থেকে জয়েন করেছে আমাদের সাথে? আমি ভালো আছি। নেত্রকোনা থেকে জয়, চিটাগাং থেকে রাকিব, হামজা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাকিব। রাজশাহী থেকে আহানাফ, রাজশাহী ইউনিভার্সিটি মতিউর হল থেকে হামজা, টাঙ্গাইল থেকে সাব্বির, সিলেট প্রীতম, সিলেট আলী, সিরাজগঞ্জ সজীব, শরীয়তপুর শাহরিয়ার, খাদিজা পাবনা থেকে, সোনারগাঁ। আমার একদম কাছে। আজকে অথবা কালকে হয়তো যেতে পারি। আমি ভালো আছি আহনাফ। ওয়ালাইকুম আসসালাম ডেমরা থেকে। খুবই কাছে, খুবই কাছে। প্রণব, কেমন আছি সবাই? বিজয় 71, সাকিব। ও মাই গড। নেত্রকোনা থেকে অনিক। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা আর আলোচনা করব না। আমরা খুব ম্যাসিভ একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিডিং। রিডিং নিয়ে আমাদের অনেক সমস্যা। আমরা আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটা হচ্ছে রিডিং ইমপ্রুভমেন্ট ক্লাস। এবং এই ক্লাসে অবশ্যই আমরা বেসিক কিছু জিনিস শিখবো, যে রিডিং এর টুলগুলা শিখবো। তো রিডিং টুলগুলা বলতে আসলে আমরা কি বুঝি? রিডিং টুলের একদম ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে লং সেন্টেন্স। লং সেন্টেন্স, এই লং সেন্টেন্স গুলো যদি আমরা কেউ বুঝতে না পারি, তাহলে আমাদের মানে স্ট্রাকচার যদি না বুঝি, তাহলে হচ্ছে প্যাসেজ পড়ে বা একটা প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট লাইন পড়ে আমি কম্প্রিহেনশন করতে পারবো না। আর যদি তা না করতে পারি, তাহলে আলটিমেটলি আমার রিডিং এর কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, লং সেন্টেন্স আগে বুঝতে হবে। এবার এই লং সেন্টেন্স আসলে বানায় কি দিয়ে সেটা বুঝি। লং সেন্টেন্স বানায় হচ্ছে কমা দিয়ে, লং সেন্টেন্স বানায় হচ্ছে কোলন দিয়ে, লং সেন্টেন্স বানায় হচ্ছে সেমিকোলন দিয়ে এবং ড্যাশ দিয়ে। এই চারটা জিনিসের ফাংশন যে স্টুডেন্ট খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে, সে ইজিলি যে কোনো যে কোনো লং সেন্টেন্স ধরতে পারবে। এবং এর পাশাপাশি কমা এবং হুইচের কাজ জানতে হবে, কমা এবং ভার প্লাস আইএনজির ফাংশন জানতে হবে। এরপরে হচ্ছে অবশ্যই দ্যাটের ফাংশন জানতে হবে। এই তিনটা জিনিস এবং উপরে চারটা পাঞ্চুয়েশন মার্কের যে ব্যবহারের কথা বলেছি, এগুলো যদি আমরা খুব ডিপলি ক্যাচ করতে পারি, তাহলে আশা করি রিডিং এর যেই লং সেন্টেন্স রিলেটেড প্রবলেম সেটা আমরা কভার করতে পারবো, সো ফোকাস অন দিস। প্রত্যেককে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে লং সেন্টেন্স বুঝতে হবে, পাশাপাশি প্যারাফ্রেজ বুঝতে হবে। প্যারাফ্রেজ, আমি একটা সেন্টেন্স পড়লাম, ওই সেন্টেন্সটা অর্থ সেম রেখে আমি আমার আইডিয়াটা অন্যভাবে প্রকাশ করতে পারতেছি কিনা, কিংবা একই মিনিং রেখে ওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি কিনা, এই ব্যাপারটাকে আমরা বলি প্যারাফ্রেজ। প্যারাফ্রেজে যার দক্ষতা যত বেশি, সে আইএলটিএস তত ভালো করে। কারণ এই প্যারাফ্রেজ যে শুধু রিডিং এ লাগে ব্যাপারটা তা না, একই সাথে এটা লিসনিং এ খুব কাজে লাগে, এবং একই সাথে এটা আমাদের রাইটিং এ খুব কাজে লাগে। রাইটিং এ আমাদের খুব কাজে লাগে। সো লিসনিং এন্ড রাইটিং এ যদি আমরা ভালো করতে চাই, আমরা যদি রিডিং ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্যারাফ্রেজ শিখতে হবে। এবার এই ক্লাসগুলো আসলে কোথায় করব, যেহেতু আমরা এগুলো ডিটেলস ক্লাসে যেতে পারবো না, আমি শুধু বলে দিচ্ছি কি কি শিখতে হবে। এগুলো পুরোটাই পাবো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে গেলে এগুলো পুরো ডিটেলস পেয়ে যাব। ওকে। অ্যান্ড দেন আমাদেরকে আর কি শিখতে হবে রিডিং এ ভালো করার জন্য? আর কোন জিনিসটা শিখতে হয়? রিডিং যখনই আমরা পড়বো, তখন আমরা কি পড়বো, কোন জায়গাতে সবচাইতে বেশি ফোকাস করব, সেগুলো নিয়ে একটু কথা বলি, যে আসলে আমাদেরকে কোন জায়গাটাতে সবচাইতে বেশি ফোকাস করতে হয়। মেইন পয়েন্টস অফ রিডিং, মেইন পার্টস অফ রিডিং। রিডিং, ওকে। রিডিং এর একদম মেইন পার্ট গুলো কি কি?
যে কোনো প্যারাগ্রাফে, যে কোনো প্যারাগ্রাফে আমরা জানি যে আমাদেরকে মানে যে প্যাসেজ গুলো দেওয়া হয় সেখানে 8 থেকে 10টা 12টা পর্যন্ত প্যারাগ্রাফ থাকতে পারে। তো একটা প্যারাগ্রাফের সবগুলো ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ না, সবগুলো সেন্টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ না। তো যে কোনো রিডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলা কি কি, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। কোন একটা রিডিং প্যাসেজে যদি আমরা একটা নেগেটিভ ওয়ার্ডস পাই তাহলে ওই জায়গাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যেমন পড়তেছি পড়তেছি হঠাৎ করে পাইলাম ফেল করছে, কোন একটা সায়েন্টিফিক রিসার্চ ফেল করছে। এই যে ফেল করাটা, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, এবং এখানে প্রশ্নের আনসার থাকার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য রিডিং পড়ার সময় অবশ্যই নেগেটিভ ওয়ার্ডসে গুরুত্ব দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই এক্সট্রিম ওয়ার্ড খুঁজতে হবে। এক্সট্রিম ওয়ার্ডস খুঁজতে হবে, এটা নিয়ে আমাদের একটা ডিটেলস ক্লাস আসবে সামনে ইনশাল্লাহ। এই ওয়ার্ড গুলো কিভাবে চিনবো তার একটা ক্লাস আমি অবশ্যই নিব, বাট আজকে একটু জাস্ট শর্টলি বলে যাই এক্সট্রিম ওয়ার্ডস খুঁজবো কিভাবে। একটা ছোট্ট ওয়ার্ড হ্যাপি, এই ওয়ার্ডটাকে যদি আমরা লিখি মোর হ্যাপি, এই ওয়ার্ডটাকে যদি আমরা লিখি মোর হ্যাপি, তখন ওয়ার্ডটা কিন্তু আর আগের মতো নাই, তাই না? সো এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। এই এক্সট্রিম ওয়ার্ডের উপর ফোকাস দিতে হবে। রিডিং প্যাসেজে এক্সট্রিম ওয়ার্ডের মধ্যে কোশ্চেনের আনসার থাকবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে অবশ্যই লিঙ্কার্স। অবশ্যই লিঙ্কার্স। কেউ যদি হাউএভার, হাউএভার কিংবা অলদো, কিংবা অলদো কিংবা বাট কিংবা অ্যান্ড ইয়েট, অ্যান্ড ইয়েট কিংবা মানে এই রিলেটেড যারা আছে, নট অনলি বাট অলসো, রাইট, নট অনলি বাট অলসো, অনলি বাট অলসো, এই রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে এইগুলো যদি না জানে, এগুলোর ফাংশন যদি সে ক্লিয়ারলি না বুঝে, তাহলে সে কখনোই রিডিং এ ভালো করবে না, কখনোই রিডিং এ ভালো করতে পারবে না। আমাদের স্টুডেন্টদের মেইন প্রবলেম হচ্ছে আমরা আইএলটিএস প্রস্তুতি নেওয়ার সময় মানে কেমব্রিজের বই খুলে টেস্ট দেওয়া শুরু করি। টেস্ট শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত যাদের হচ্ছে এই বেসিক গুলো ক্লিয়ার আছে। যার বেসিকটা ক্লিয়ার নাই তার কিন্তু উচিত না টেস্ট দেয়া, তার উচিত লিঙ্কার পড়া, তার উচিত ওয়ার্ড চেনা, তার উচিত সিনোনিম বোঝা, মুখস্থ করা। বুঝতে পারছি? সো ওই কাজটা অবশ্যই করতে হবে, ওই কাজটা অবশ্যই করতে হবে। 4 নম্বর হচ্ছে টাইম ওয়ার্ড খুঁজে বের করা। টাইম ওয়ার্ডস খুঁজে বের করা যে কোনো রিডিং প্যাসেজে, যে কোনো রিডিং প্যাসেজে অবশ্যই অবশ্যই টাইম রিলেটেড যে ভোক্যাব গুলো, এগুলো খুঁজে বের করতে হবে। যদি এগুলো কেউ খুঁজে বের না করতে পারে তাহলে আলটিমেটলি সে এই আহ, মানে কোন জায়গায় কোশ্চেনের আনসার আছে, কোন সেন্টেন্সে কোশ্চেনের আনসার থাকতে পারে, সেটা সে ক্লিয়ারলি ধরতে পারবে না এবং আলটিমেটলি সে আনসারও করতে পারবে না। 5 নম্বর কাজ হচ্ছে একটা স্টুডেন্টকে অবশ্যই অবশ্যই আহ তাকে কম্পারিজন বুঝতে হবে। অবশ্যই অবশ্যই তাকে কম্পারিজন বুঝতে হবে। কম্পারিজন রিলেটেড ওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে কোন জায়গায় কম্পারিজন আছে। আচ্ছা, টাইম ওয়ার্ড গুলো একটু বলে যাই। বিফোর, অনেকের এই প্রশ্নটা থাকতে পারে, বিফোর, আফটার, আফটার, নাও, নাও, পাস্ট, মানে এই রিলেটেড যারা আছে তারা সবাই। দেন 6 নম্বর হচ্ছে শিফট। যেই সব রিডিং প্যাসেজে শিফট থাকে, শিফট মানে বুঝি হঠাৎ করে চেঞ্জ আসছে, হঠাৎ করে চেঞ্জ আসছে, যে মানে যে সকল সেন্টেন্সে, ওই সকল সেন্টেন্স গুলো গুরুত্ব দিয়ে পড়তে হয়, ওই জায়গাগুলোকে হাইলাইট করতে হয়, তাহলে সেখানে আমরা প্রশ্নের আনসার পেয়ে যাবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন 7 নম্বর হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ ধরতে পারতেছে কিনা, প্যারাফ্রেজ ধরতে পারতেছে কিনা। এই প্যারাফ্রেজ যদি আমরা ইজিলি ধরতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবো। গট ইট? অবশ্যই। প্যারাফ্রেজ ধরতে পারি না, এটা আমাদের একটা প্রবলেম। আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা
অনেকের অনেকের এটা প্রবলেম যে ভোকাবুলারি মুখস্থ নাই দেখা হয় কি যে প্রশ্নে কি বলছে আর প্যাসেজে কি দেয়া আছে এই দুইটা আমরা ম্যাচ করতে পারি না। এই দুইটা আমরা ম্যাচ করতে পারি না। এই জন্য আহ, যাদের হচ্ছে বেসিক খুব ভালো না বা অনেকটা পড়া হয় নাই, তাদের উচিত আগে প্রথম 2-3 সপ্তাহ ভোকাবুলারি পড়া এবং প্রতিদিন রিডিং সলভ করার আগে কমপক্ষে 20 থেকে 30টা ওয়ার্ড বারবার পড়া এবং কমন ভোক্যাব, একদম কমন ভোক্যাব, এমন না যে খুব কমপ্লেক্স ওয়ার্ড পড়তে হবে, অনেক আননোন ওয়ার্ড পড়তে হবে, এরকম না। খুবই কমন কমন ওয়ার্ডের সিনোনিম জানাটা খুব জরুরি, খুবই জরুরি। তো এবার আজকে আমরা আমাদের যে ক্লাস ছিল আর্টিকেল পড়ার নিয়মটা কি সেটা শিখাবো, এবং যারা প্যারাফ্রেজ পারি না, যাদের হচ্ছে ওয়ার্ড ধরতে পারি না, তাদেরকে আসলে আমরা শিখাবো যে কিভাবে এই পুরো রিডিং আমরা ডিল করব। যাই আমরা একটু আর্টিকেল পড়ার ওয়েটা শিখে আসি। আর্টিকেল পড়ার জন্য এই ইউন হচ্ছে সবচাইতে বেস্ট, বিলিভ ইট অর নট। অন্য যে কোনো প্যাসেজের চাইতে, অন্য যে কোনো আর্টিকেলের চাইতে এটা অনেক বেশি, অনেক বেশি ভাইটাল। কেন ভাইটাল? কারণটা কি? কারণটা কি দেখে আসি যে ওদের কি কি আছে। টপিক গুলো একটু দেখি। এই যে কসমোলজি, এই যে কসমোলজি খেয়াল করছি, খেয়াল করে দেখি। আইএলটিএস এর টপিক, হিস্টোরি আইএলটিএস এর টপিক, ফিউচার অফ টেকনোলজি আইএলটিএস এর টপিক। ট্রাস্ট মি, আইএলটিএস এর টপিক। যারা বলে প্যাসেজ 3 বুঝি না, তারা এই জন থেকে 5টা 10টা আর্টিকেল ভালো করে পড়ুক, তার হয়ে যাবে, তার হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা তো পড়ার হ্যাবিট তৈরি করতে হয়। যে কোনো স্টুডেন্টের উচিত এই পড়ার হ্যাবিটটা তৈরি করা। এখন আমরা এই হ্যাবিটটা তৈরি করি না দেখে আমাদের একটা দুর্বলতা থাকে। এখন আমরা আজকে দেখব যে এই যে হিস্টোরি নিয়ে এটাই আমরা পড়তে চাই, কিভাবে পড়বো। ওপেন করলাম যে কোনো আইএলটিএস রিডিং এ, আমরা লক্ষ্য করলে দেখবো প্যাসেজে এরকম একটা হেডিং দেয়া থাকে, প্যাসেজে এরকম একটা হেডিং দেয়া থাকে, আর এরকম একটা সাব হেডিং দেয়া থাকে, জাস্ট এরকম একটা সাব হেডিং দেয়া থাকে। কেউ যদি বিশ্বাস না করে, সে চাইলে আইএলটিএস এর একটা প্যাসেজ ওপেন করে দেখতে পারে। আইএলটিএস এর যে কোনো একটা প্যাসেজ ওপেন করে দেখতে পারে। ধরে নিলাম আমরা কেমব্রিজ 11-এ গেলাম। সো যে দেখে আসি যে এরকম আছে কিনা যে প্যাসেজ এবং প্যাসেজে হেডিং এবং সাব হেডিং আছে কিনা একটু লক্ষ্য করে দেখি। তো এই যে টপিকটা, এইটা হচ্ছে প্যাসেজের নাম, আর এটা হচ্ছে তার সাবটাইটেল। সাবটাইটেল, এবার সাবটাইটেল সবসময় গুরুত্বপূর্ণ, কারণ পুরো প্যারাগ্রাফ গুলোতে কি কি আছে তার সাম আপ এখানে বলে দিছে, তার সাম আপটা এখানে বলে দেয়। সো কেউ যদি সাবটাইটেল ভালো করে না বুঝে, তাহলে সে প্যারাগ্রাফ বুঝবে না, প্যাসেজ বুঝবে না। সাবটাইটেল এতটা গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট ভাবে এটা মনে হয় এমনিতেই লিখছে, এটার মনে হয় তেমন কোনো ভ্যালু নাই, এটার মধ্যে তেমন কোনো ভ্যালু নাই। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট সাবটাইটেলের মধ্যে পুরো প্যারাগ্রাফ গুলোর সাম আপ করা থাকে। তো সাবটাইটেল খুব ডিপলি বুঝতে হবে। সো ভাইরা ধরে নিলাম আমাদের এখানে বলছে হোয়াই হিস্টোরি ইজ অলওয়েজ পলিটিক্যাল। In his work on republicanism as a living idea, JP showed that contesting history is a part of robust civic life. তার মানে হিস্টোরি কি, ইজ এ পার্ট অফ রোবাস্ট সিভিক লাইফ, তাই না? এবার একটু আমরা এই যে আর্টিকেলটা পেলাম, এই আর্টিকেলে লক্ষ্য করে দেখি এখানে 4000 ওয়ার্ড আছে। এই পুরো আর্টিকেলে 4000 ওয়ার্ড আছে। স্টুডেন্টরা করে কি, একটা আর্টিকেল একদিনে পড়ার প্ল্যান করে। ডোন্ট ডু দিস। একটা আর্টিকেল একদিনে পড়ার দরকার নাই। রাদার এই 4000 ওয়ার্ডকে ভাগ দেই 10 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 400। তার মানে ডেইলি, ডেইলি আমি 400 ওয়ার্ড করে পড়বো, এরকম 10 দিনে একটা আর্টিকেল পড়বো। নিয়ম হচ্ছে এইটা। লাইক এ স্টোরি বুক, লাইক এ স্টোরি বুক, 10 দিনে আমরা একটা বই পড়ি না, ঠিক তেমনি 10 দিনে একটা আর্টিকেল পড়বো। এই আর্টিকেলটা কয়েকবার পড়বো। আজকে যেটা পড়লাম আগামীকাল পড়ার আগে আজকেরটা রিভিশন দিয়ে যাব। কয়েকবার যখন একটা আর্টিকেল পড়া হবে, তখন আস্তে আস্তে আমার মধ্যে ইংরেজি রিডিং পড়ার যে দুর্বলতা,
এটা কেটে যাবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস পড়ার ট্রাই করি। আজকে এক জায়গায় পড়লাম, কালকে যে আমি আরেক জায়গায় পড়তেছি। আজকে এখানে পড়তেছি, পরশু আবার ওখানে যেয়ে পড়তেছি। এটা করা যাবে না। আমাদের দায়িত্বটা হচ্ছে, আমরা এই যে আর্টিকেলটা পেলাম, এই আর্টিকেল থেকে আমরা মোটামুটি 400 ওয়ার্ড হয়, মোটামুটি 400 ওয়ার্ড হয় এরকম একটা ডক ফাইল নিব। অবশ্যই একটা ডক ফাইল নিব। এই যে ডক ফাইল ওপেন করলাম, আমি এখানে নিলাম। এখানে কত ওয়ার্ড হয়েছে? 233 ওয়ার্ড হয়েছে। আরেকটু চেক করি, আরেকটু নিব। ধরে নিলাম আমি এই পর্যন্ত নিলাম। এখানে এখন পর্যন্ত 400 হয়তো হবে না, মেবি। আমার অলরেডি 438 হয়ে গেছে, ভেরি গুড। সো আমার এখানে 438 হয়ে গেছে। ওকে। সো এবার আমি এই আর্টিকেলটার কি করবো? এই যে আমার এখানে অলরেডি 400 শেষ। এবার এই আর্টিকেলটা আমি প্রথম থেকে পড়া শুরু করব। At present, describing historians as political actors evokes bias, political maneuvering, and a lack of critical thinking. This description conjures. Conjure এই ওয়ার্ডটা আমি জানি না। ধরে নিলাম আমি এই ওয়ার্ডটা পারি না। এই ওয়ার্ডটা আমি জাস্ট গুগল করে দিব। এই যে এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ইট মিনস হচ্ছে ইভোক অথবা ইমাজিন অথবা টু প্রেজেন্ট টু দ্য মাইন্ড। কেমব্রিজ ডিকশনারিতে যাব। কেমব্রিজ ডিকশনারিতে গেলে ওর পুরো একটা মিনিং পেয়ে যাবে, যে এখানে থিঙ্ক অফ, রাইট? সো এই ফ্রেজাল ভার্বের মিনিংটা কি তাহলে? টু মেক এ পিকচার অর আইডিয়া অ্যাপিয়ার ইন সামওয়ানস মাইন্ড। গট ইট? এবার আমার কাজ হচ্ছে এই ওয়ার্ডটা আমি নোট করে রাখবো। যেহেতু আমি এই ওয়ার্ডটার মিনিং জানতাম না, একটা খাতায় আমি নোট খাতা বানায় ফেলবো। এই ওয়ার্ডটা একটা নোট খাতা বানায় ফেলবো। এবং অবশ্যই এই ওয়ার্ডটারই দুইটা করে সেন্টেন্স বা একটা করে সেন্টেন্স আমি লিখে রাখবো, যাতে করে যাতে করে আমি পরবর্তীতে কোনো এক সময় সেন্টেন্স মেক করতে পারি এই ওয়ার্ডটা দিয়ে। তো এইভাবে যদি আমি নিজের একটা ওয়ার্ড কালেকশন করি, ওইটা অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। বুঝতে পারছি? তো এখানে এরকম পুরো সেন্টেন্স দেয়া থাকবে, আমাদের এখানে আননোন ওয়ার্ড দেয়া থাকবে। স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে আননোন ওয়ার্ড গুলা পড়া। এরপরে আরেকটা কাজ হচ্ছে, এটা খুবই চমৎকার একটা কাজ, সেটা হচ্ছে ধরে নিলাম এই প্যারাগ্রাফটা পড়ে আমি কিছুই বুঝি নাই। এই প্যারাগ্রাফটা পড়ে আমি কিছুই বুঝি নাই। আমি প্যারাগ্রাফটা কপি দিয়ে জাস্ট চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি ওকে পেস্ট করে দিব। পেস্ট করে বলে দিব এক্সপ্লেইন ইচ সেন্টেন্স, এক্সপ্লেইন ইচ সেন্টেন্স। ও কি করবে? আমাকে প্রতিটা সেন্টেন্স এক্সপ্লেন করে বলে দিবে। অ্যাট প্রেজেন্ট, পলিটিক্যাল ম্যানুভারিং অ্যান্ড এ ল্যাক অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ডেসক্রাইবিং হিস্টোরিয়ানস অ্যাজ পলিটিক্যাল অ্যাক্টরস ইভোকস বায়াস। এবার এই সেন্টেন্সটার পুরো ডিটেলস ওরা এখানে বলে দিছে, এই সেন্টেন্সটার মিনিংটা কি, এই সেন্টেন্সটা কি বুঝাইছে। So this sentence suggests that when historians are labeled as political actors in today's context, it brings to mind negative connotations such as কি কি সেটা বলে দিছে। মানে তাদের নেগেটিভ কনোটেশন গুলা কি কি? নেগেটিভ কনোটেশনের 1 নম্বর হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এইটা, 3 নম্বর হচ্ছে এইটা, এরকম। 4 নম্বর হচ্ছে এটা। The term political actors implies that historians might be more focused on advancing a political agenda rather than presenting historical impartially. So, প্রথম সেন্টেন্সের মিনিং কি, প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার কি, পুরোটা এরকম চ্যাট জিপিটি এক্সপ্লেন করে বলে দিবে। পুরোটা এরকম এক্সপ্লেন করে বলে দিবে। স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে এই এক্সপ্লেনেশনটা কয়েকবার পড়া। ডেইলি 400 ওয়ার্ড, 500 ওয়ার্ডের আর্টিকেল এইভাবে যদি কেউ পড়ে, আমি এতটুকু বলতে পারি সে রিডিং এ 9 পাবে। সে রিডিং এ 9 পাবে, বা 8, 8.5 পাবে, এর নিচে তার কখনো নামবে না। শুধু তাই না, এই প্যারাগ্রাফটার পুরো সামাপটা কি হবে? মেক এ সামারি। মেক এ সামারি। মেক এ সামারি ওরে বললে ও পুরোটা সাম আপ করে দিবে। পুরো এই প্যারাগ্রাফটাতে কি বলছে তার একটা শর্ট নোট করে দিবে, মেক এ সামারি।
মেক এ শর্ট সামারি। মেক এ শর্ট সামারি। ও আরো শর্ট করে দিবে। আরো শর্ট করে দিছে। দেখি, আগের সামারিটা একটু বড় ছিল না? এই সামারিটা ও আরো শর্ট করে দিছে। বুঝতে পারছি। এইভাবে নিয়মিত আর্টিকেল পড়ার মাধ্যমে নিজের স্কিলটা বাড়াতে হবে। নিজের স্কিলটা বাড়াতে হবে। এবং পড়ার সময় অবশ্যই, আমি আগেই বলেছি, নোটে যখন আমি দেখিয়েছি যে নেগেটিভ ওয়ার্ডগুলো পড়তে, এবং বলেছিলাম যে আহ, অবশ্যই অবশ্যই লিঙ্কারগুলো ভালো করে পড়তে। আমি বলেছি যে টাইম রিলেটেড ওয়ার্ডগুলো পড়তে, এই টাইপের। তাই তো। সো এই অভ্যাসটা তৈরি করব। যেমন, হি ডাজ নট ফিট ইনটু এ টু ক্যাম্প ডিবেট অন দ্য ইউজফুলনেস অফ হিস্টোরি, বাট ইনস্টেড হি শোস। এই যে বাট ইনস্টেড না, এটা কি একটা লিঙ্ক না? রাইট। তো এই জায়গাটা রিডিং করার সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হয়। এই জায়গাটা রিডিং পড়ার সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হয়। বুঝতে পারছি। তো চেষ্টা করি এভাবে পড়তে। দেখবো যে আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। রিডিং এর আরো একটা প্রবলেম আছে। রিডিং এর আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা প্যারাফ্রেজ করতে পারি না। এটা এটা একটা প্রবলেম। সো প্যারাফ্রেজ করার জন্য অবশ্যই কুইলবট ব্যবহার করতে হবে। কুইলবটে যে এই যে প্যারাফ্রেজার দেয়া আছে, প্যারাফ্রেজার দেয়া আছে, তো এখানে গেলাম আমি। যারা কেমব্রিজের টেস্ট গুলো দিবে, মানে কেমব্রিজ যারা সলভ করতেছে, ধরে নিলাম কেমব্রিজ 19-এর 4 নম্বর টেস্ট একটা স্টুডেন্ট সলভ করতেছে। তো এখানে এই সেন্টেন্সটার প্যারাফ্রেজ স্টুডেন্ট করতে পারতেছে না, সেই প্যারাফ্রেজটা বুঝে না। তার দায়িত্ব হচ্ছে সেন্টেন্সটাকে কুইলবটে ছেড়ে দিয়ে প্যারাফ্রেজ করে ফেলবে। এবার এই প্যারাফ্রেজটা সে কয়েকবার পড়বে। কয়েকবার পড়ার পরে যদি তার ক্লিয়ার না হয়, তাহলে সে আবার রিফ্রেশ করবে, আবার পড়বে, আবার রিফ্রেশ করবে, আবার পড়বে। এটা টাইম কনজিউমিং ম্যাটার, বাট আমি এটা বলতে পারি কেউ যদি এভাবে মোটামুটি 1-2 মাস 3 মাস প্র্যাকটিস করে, তাহলে সে যত উইক স্টুডেন্ট হোক না কেন, সে অবশ্যই ইমপ্রুভ করবে। অবশ্যই সে ইমপ্রুভ করবে। কারণ যার যার রিডিং টেস্ট সে সে নিজে নিজে দিবে। তো একটা স্টুডেন্ট সে রিডিং পড়ে বোঝে না, তার প্যারাফ্রেজ করার দক্ষতা নাই, সে কিন্তু পরীক্ষার হলে এংজাইটি ফেস করবে। আর ওই এংজাইটি যাতে ফেস না করা লাগে, এজন্য 2 মাস বা 3 মাস অবশ্যই সময় দিয়ে পড়তে হবে, এবং সেই পড়াটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কুইলবট ব্যবহার করে পুরো প্যারাফ্রেজ করাটা শিখি, এবং এই প্যারাফ্রেজটা কয়েকবার পড়ি। দেখব যখন আমার হাতে প্রশ্ন দেয়া হবে, তখন আমি এমনিতেই বুঝবো। যেমন এখানে বলছে, অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশনিস্ট, পপুলেশন অফ অ্যারাউন্ড 2/3 অফ বাটারফ্লাই স্পিসিস হ্যাভ ডিক্লাইন্ড। কত বছর ধরে ডিক্লাইন করছে সেটা বলছে। এই যে আমি এতটুকু পড়লাম না, কেন পড়লাম না? কারণ আমি তো বুঝতেছি এখানে শুধু টাইম বলে দিছে। এখানে শুধুমাত্র টাইম বলে দিছে। তাই না? তো এটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু হবে না, কারণ এটা আমার চোখ বুলিয়ে জাস্ট চলে যেতে হবে। ঠিক পরের সেন্টেন্সে লক্ষ্য করে দেখি, কন্ডিশনাল সেন্টেন্স, এই জন্য এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই যে কমা এবং হুইচ দিয়ে সেন্টেন্স এক্সটেন্ড করছে, কমা এবং হুইচ দিয়ে সেন্টেন্স এক্সটেন্ড করছে। তাই না? এরপরে হচ্ছে আহ এরপরে হচ্ছে যে আমি এই যে দেখতেছি কমা এবং এন্ড, এই এন্ড দিয়ে আমার হচ্ছে নেক্সট আইডিয়াতে যাওয়া। নেক্সট আইডিয়াতে যাওয়া। তাই তো। স্টুডেন্টদের কাজটা কি? স্টুডেন্টের কাজ হচ্ছে সেন্টেন্স গুলো ওরা কিভাবে বানাইছে, কোন প্যাটার্নে ওরা লিখছে, এটা খুব ভালোভাবে আয়ত্ত করা। খুব ভালোভাবে আয়ত্ত করা। যদি খুব ভালোভাবে আয়ত্ত করি, আমি আশা করি প্রবলেম হবে না। দ্যাটস ইট। ওকে।
তো একটু ফোকাস করি, একটু ফোকাস করি। আমার এখানে যারা আছে, আমার এখানে যারা আছে তারা এই প্যারাগ্রাফটাতে, এই প্যারাগ্রাফটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা বের করতে পারবে? নেগেটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড বের করে দেখাক আমাকে। একটা খুব সুন্দর নেগেটিভ ওয়ার্ড আছে, এনিওয়ান? ও, দিস ওয়ান। আমি 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 খুব একটা চমৎকার নেগেটিভ ওয়ার্ড খুঁজে বের করে দেখাচ্ছি সবাইকে, হ্যাঁ? খেয়াল করে দেখি, শুরুতে ওরা বলছে বাটারফ্লাইস prefer outdoor conditions to be just right, which means neither too hot nor too cold. মানে এমন একটা ওয়েদার থাকতে হবে যেটা খুব ভালো ওয়েদার তাদের জন্য। Under the conditions of climate change, the temperatures at any given time in summer is generally getting warmer. টেম্পারেচার ওয়ার্ম হওয়াটা পজিটিভ না নেগেটিভ? টেম্পারেচার ওয়ার্ম হওয়াটা পজিটিভ না নেগেটিভ? এক্স্যাক্টলি, ভেরি গুড। অবশ্যই নেগেটিভ, রাইট? এর ফলে কি হচ্ছে? লিভিং বাটারফ্লাইস উইথ দ্য চ্যালেঞ্জ, তার মানে দে আর ফেসিং প্রবলেমস, তার মানে দে আর ফেসিং প্রবলেমস। সো দিস ইজ অলসো নেগেটিভ, দিস ইজ অলসো নেগেটিভ। এই যে রিডিং পড়তেছি, কোন জায়গায় নেগেটিভ আছে সেটা খুব ইজিলি বের করতে পারতেছি। ডু ইউ থিঙ্ক উইথাউট রিডিং ভাস্ট অ্যামাউন্টস অফ টপিক কেউ এটা বের করতে পারবে? একটা ছেলে রেগুলার রিডিং পড়ে না, সে অনেক কিছু পড়ে নাই, ইটস টোটালি ইম্পসিবল যে সে স্কিল ইমপ্রুভ না করেই সে ধরতে পারবে, সম্ভব না, রাইট? এই জন্য সবসময় একটা কথা বলি, ট্রাই টু রিড এ লট। যা পাবো সামনে পড়ি। পড়ার সময় যে যে জিনিসগুলো আমি ক্লাসের শুরুতে নোট করে দিয়েছিলাম, যে নেগেটিভ ওয়ার্ডস, টাইম, কম্প্যারিজন, লিঙ্কার্স, ওই বিষয়গুলো একটু জোর দিয়ে পড়বো। যদি ওই বিষয়গুলোতে জোর দিয়ে পড়ি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো করবো, ইনশাল্লাহ। খারাপ করার কোনো ওয়ে নাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ, কোয়েশ্চেন, ইনবক্সে কোশ্চেন করে ফেলি। আচ্ছা, ক্লাসের রেকর্ডটা আপলোড করে দিব না? আমি ক্লাসের রেকর্ডটা আপলোড করে দিব না? লিস্ট অফ হেডিং প্যারাগ্রাফ ম্যাচিং নিয়ে খুব প্যারায় আছি। ও, আচ্ছা, লিস্ট অফ হেডিং এর জন্য আমি অবশ্যই যেটা সবাইকে বলবো যে আমাদের ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যে এখানে লিস্ট অফ হেডিং এর ক্লাস দেয়া আছে, এই যে অনেকদিন আগে মনে হয় করা ছিল কিছু লিস্ট অফ হেডিং এর ক্লাস, ওইগুলো একটু দেখতে থাকি। অনেকগুলো ক্লাস আছে এখানে, ওই ক্লাসগুলো করলে আশা করি প্রবলেম থাকবে না। একটু খুঁজে বের করতে হবে আর কি, এখান থেকে ক্লাসগুলো করে নিব। জিআরির জন্য তো অবশ্যই পড়া লাগবে এটা। জিআরই এবং স্যারের জন্য এই অলরেডি পড়াই লাগে। ও, রিডিং ভালো লাগে। থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ। অনলাইন নতুন কোর্স? ও, অনলাইন এই মাসে মনে হয় আরেকটা দিবে, আমি ঠিক কনফার্ম না। আচ্ছা, অলরেডি রাসেলের একটা প্রশ্ন হচ্ছে যে প্রায় সব ওয়ার্ড জানা সত্ত্বেও রিডিং পড়ে বুঝতে পারি না। এটার মেইন প্রবলেম একটাই, সেটা হচ্ছে মানে রিডিং না পড়া রেগুলার। এবং অনেকে বলে ভাইয়া কতদিন রিডিং করলে ঠিক হবে? ইট ডিপেন্ডস অন ইউ। কারো 1 মাসে হয়ে যায়, কারো 3 মাস লাগবে, কারণ আল্লাহ তাআলা সবার ব্রেন একদম সমান করে বানায় নাই, এটা সম্ভব না। সো কারো হয়তো 2 মাস লাগবে, কারো হয়তো 8 মাস লাগবে, ইট ডিপেন্ডস অন। কিন্তু অনেক বেশি পরিশ্রম করার মাধ্যমে আমি হয়তো এটা আরো বেশি
অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো। আচ্ছা, কমা, সেমিকোলন, কোলন এগুলোর স্ট্রাকচার আমার রিডিং ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেয়া আছে। আল আল বাংলাদেশের ইউটিউবে দেয়া আছে। ক্লাসগুলো করলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, জিআরই ভার্বালের জন্য নতুন ব্যাচ নিব না, কারণ আমি জিআরই এবং স্যাটের এখন আর নতুন ব্যাচ নিব না, কারণ রানিং গুলো আমার শেষ হয় নাই। তো রানিং গুলো শেষ হোক, আর রেকর্ডেড ক্লাস চলে আসবে, কারণ ওইটার কাজ চলতেছে ওয়েবসাইটের, সো ওইটা আসুক। ও, আমার রেকর্ডেড ক্লাসগুলো ভালো ছিল, থ্যাংক ইউ আবি, আভিষেক। ও, থ্যাংক ইউ অভি। নিউ স্টুডেন্ট ফর আইল, সোহেল। নো প্রবলেম। রেগুলার ভোকাবুলারি পড়তে থাকি, একটু গ্রামার নিয়ে কাজ করি, আর হচ্ছে জাস্ট স্কিল ডেভেলপমেন্ট। ও আচ্ছা, রিডিং এর বেসিক ক্লাস আছে কিনা? রিডিং এর বেসিক ক্লাসের জন্য আমার রেকর্ড কিনতে হবে এরকম না, আমি ইউটিউবে সব দিয়ে দিছি। আমার ইউটিউবে সব দেয়া আছে। আর যদি কেউ রেকর্ডের কথা চিন্তা করে তাহলে আমি একটু বলে দিই। এখানে হচ্ছে আমাদের যেটা সাজানো আছে সেটা একটু বলি। রিডিং, আচ্ছা, এখানে একটা বেসিক ক্লাস আছে, যেমন মেবি গ্রামার ক্লাসে। সেটা হচ্ছে রিডিং টুল। খেয়াল করে দেখি, একটু আমি জুম করে দিই। এখানে একটা ক্লাস আছে যে টুলস ফর রিডিং। এই টুলস ফর রিডিং, এই ক্লাসটা খুব ভালো। এই ক্লাসটা চাইলে কেউ করতে পারে। এটা মনে হয় ইউটিউবে দেওয়া হয় নাই, কিন্তু এই ক্লাসটা খুবই ভালো একটা ক্লাস। আর এছাড়া হচ্ছে ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছে রিডিং এর যেই সলিউশন ক্লাস, যাদের হচ্ছে একদম বেসিক প্রবলেম, যেমন কেমব্রিজ 8 থেকে শুরু করে একদম কেমব্রিজ 19 পর্যন্ত সব দেয়া আছে। 19-এর মাত্র 6টা ক্লাস আপলোড হয়েছে, বাকি 6টা করা হয় নাই, কারণ আমাদের আইটি সেক্টরের ছেলেটা একটু অসুস্থ। ও অফিসে ব্যাক করলে এখানে বাকি 6টা ক্লাস অ্যাড হয়ে যাবে। তো একদম সব ক্লাস, যেমন কেমব্রিজ 18, সবগুলো ক্লাস দেয়া আছে। এখানে আসলে আমি যেটা করছি সেটা একটু বলে দেই। আমি এখানে মূলত এই যে যে কোনো একটা ক্লাস। সো উই আর নাও রেকর্ডিং, এবং আমাদের আজকের যে ক্লাস সেটি হচ্ছে ক্যামব্রিজ 14, টেস্ট 2, প্যাসেজ নাম্বার 1। এবং প্যাসেজের নাম হচ্ছে আলেকজান্ডার হেন্ডারসন। ক্লিয়ার? দ্য ফ্যামিলি এই যে অফ এন এখানে এস্টেট এইভাবে অ্যাট ফাংশন ধরে পিসি, ধরে পড়ে দিছি। দ্য লার্জ মেনশন। ওকে, খেয়াল করে দেখি পিসি জিনিসটা কি আমি জানি না। না জানলেও কোনো প্রবলেম নাই, কারণ কমা এবং দা দিয়ে দিয়েছে। কমা এবং দায়ের মধ্যে পিসি কে এক্সপ্লেন করা হবে। ঠিক এইভাবে আর কি পুরো বেসিক ক্লাসগুলো সাজানো হয়েছে। তো কারো যদি মনে হয় যে সে এইটা দেখবে, সেটা দেখতে পারে। এটার জন্য জাস্ট অফিসে যোগাযোগ করলেই হবে, আইএলটিএস নারায়ণগঞ্জকে মেসেজ দিলেই হবে, ওরা এটা সেল করে, সো ওদের ওখান থেকে নিতে পারি। আর বাকিগুলো এখানে দেয়া আছে, যেমন রাইটিং এর জন্য ক্লাস, রাইটিং টাস্ক 1 এর জন্য আলাদা ক্লাস, এই যে লাইন গ্রাফ প্রসেস। আবার টাস্ক 2 এর জন্য সব আলাদা আলাদা ক্লাস। টাস্ক 2 এর কোশ্চেন প্যাটার্ন কি, ভোকাবুলারি কি পড়বো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, সবই করা আছে। তো কেউ যদি মনে করে যে সে ওয়েবসাইটটা মানে রেকর্ড ক্লাস ধরে প্রস্তুতি নিবে, ইউ ক্যান অলসো ডু দ্যাট, নো প্রবলেম। ওকে। আচ্ছা, প্রাইস হচ্ছে এটা 2K করে। টুলস ফর রিডিং এ কি লিঙ্কার আর কমা এগুলো, হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, এটার আবার ইয়েও আছে, ওই কি বলে যে বেসিক যে ক্লাসগুলো আছে রিডিং, ওখানেও দেয়া আছে। ওকে, থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মারিয়া। ও, থ্যাংক ইউ সাকিব, ওয়েবসাইট নিয়েছি। কেমন লাগতেছে ক্লাস করে? থ্যাংক ইউ সাকিব। ওকে। সো এই ছিল আর কি আমাদের আলোচনা। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট যেই ক্লাসটা নিব সেখানে আরো বেসিক কিছু আলোচনা করতে, যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকার হবে। যেহেতু সামনে অনেকেই এক্সাম দিবে, তাদের জন্য এক্সাম অ্যাপ্রোচের যে ক্লাসগুলো হয় সেগুলো নেওয়ার ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে দিব। থ্যাংক ইউ। সি ইউ নেক্সট ক্লাস।